রৌনক বেরিয়ে যাওয়ার পরেও বারান্দার গ্রিল ধরে বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়েই দাঁড়িয়ে থাকে চিত্রলেখা। শব্দহীন হেঁটে এসে বোনের পাশেই দাঁড়ায় চারু। বোনের দৃষ্টি লক্ষ্য করে গেটের দিকে তাকিয়ে তার কাঁধে হাত রাখতে রাখতেই বলে, ঘটনা কি বলো তো আপা? আচমকা চারুর কণ্ঠ পেয়ে ভয় পেয়ে কেঁপে ওঠে চিত্রলেখা। তা দেখে অবাক হওয়া কণ্ঠে চারু আবার জিজ্ঞেস করে, কি হলো আপা, এমন ভয় পাইলা কেন? কিছু না, তুই ভূতের মতো আয়শা ঘাড়ের উপর বসলে ভয় পাবো না? আমি কখন তোমার ঘাড়ে উঠলাম? আচ্ছা এসব বাদ দিয়ে বলো তো কেসটা কি? কিসের কেস? এই যে এত বড় একজন মানুষ নিচে এসে তোমাকে বাসায় দিয়ে গেল, আসল ঘটনাটা কি বলো তো? চারুর মাথায় একটা গাঁট্টা মেরে চিত্রলেখা বলে, একদম আমার সাথে পাকা পাকা কথা বলবি না চারু। মাথা ঢলতে ঢলতে চারু বলে, মারলে কেন আপা? এখন মাথায় মারছি ছোট করে, এরপর পাকনামি করলে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। যা ঘরে যা, আমি গোসলে যাচ্ছি, এক কাপ লাল চা বানিয়ে দে। চিত্রলেখা ঘরে যাওয়ার জন্যে এক কদম বাড়িয়েও থেমে যায়। চারু দুহাত মেলে পথ আটকে বলে, মারছো? মার খেয়েছি, এখন জবাব দিয়ে যাও। কিসের জবাব? লোকটা তোমায় বাসায় দিতে আসলো কেন? আমি অসুস্থ তাই দিতে আসছে। কি সব আজব প্রশ্ন করছিস চারু? আর লোকটা কি ওনার একটা নাম আছে? অন্তত স্যার ডাকতে পারিস। সে তোমার স্যার, আমার না। ডাকাডাকি বাদ দাও। অফিসের জন্য সবাই অসুস্থ হলেও কি উনি এভাবে পার্সোনাল বাসায় দিয়ে আসে? আবার মার খাবি আলতু ফালতু কথা বললে। উনি কোম্পানির মালিক, সিকিউরিটি গার্ড না যে সবাইকে বাসায় পৌঁছে দেবে। কাউকে বাসায় পৌঁছে দেওয়া সিকিউরিটি গার্ডের কাজ না আপা, কিন্তু তুমি যাই বলো না কেন আমার মনে হয় তোমার বস শুধু তুমি বলেই বাসায় দিয়ে গেল, অন্য কেউ হলে দিয়ে যাইতো না। প্লিজ চারু, এখন তুই তোর খেয়ালি পোলাও রান্না করতে শুরু করিস না। মূলত আমি ওনার সামনে অসুস্থ হয়েছিলাম, উনি জানতো না আমার ফোবিয়ার কথা। জোর করে লিফটে নিয়ে গেছিল, তাই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এই জন্যই মনে হয় ওনার আমার জন্য খারাপ লাগছে, হয়তো গিল্টি ফিল করছেন, তাই বাসায় দিয়ে গেল। না রে আপা, এটা শুধু গিল্টি ফিল না, তোমার বস যিনি তোমার দিকে তাকাইলো তারপর ঔষধ এনে দিল, এতে পরিষ্কার বোঝা যায় উনি। চিত্রলেখা চারুর মুখ চেপে ধরে বাধা দিয়ে বলে, চুপ, একদম চুপ। তুই এতক্ষণ আমার চোখের সামনে থেকে বিদায় হবি? দু বোনের বাঘ বিতণ্ডার মধ্যেই বাসার গেটটা খোলার শব্দ হতেই দুজনে সেদিকে তাকায়। মামুন দরজা দিয়ে ঢুকছে, তার হাতে মিষ্টির প্যাকেট। মামুনকে দেখে চারু নিজের মুখের থেকে বড় বোনের হাত সরিয়ে বলে, ওই নাও তোমার মজনু চলে আসছে। একদম বাজে বকবি না বলছি। কড়া করে ধমকে ওঠে চিত্রলেখা চারুকে। ততক্ষণে ওদের কাছাকাছি এগিয়ে এসেছে মামুন। কাছে এসে এক হাত দূরত্বে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলে, এখন শরীর কেমন মায়া? মামুন ভাই, কতদিন না বলেছি আপনাকে আমার নাম মায়া না চিত্রলেখা। দুনিয়ার জন্য তুমি যাই হও, আমার জন্য তুমি মায়া। চিত্রলেখার বুকের ভেতর হু হু করে ওঠে। সে নিজেও বোঝে মামুন নামক মানুষটা তার সবটুকু বিশুদ্ধতা দিয়ে তাকে ভালোবাসে, চাই। এই মানুষটার ভালোবাসা গ্রহণ করতে না পারার অপারগতায় চিত্রলেখার মাথা নুইয়ে আসে। আপনার হাতে মিষ্টি কেন মামুন ভাই? মামুনের হাতে মিষ্টি দেখে জানতে চাই চারু। মুখের হাসি প্রশস্ত করে মামুন বলে, মিষ্টি নিয়ে আসছি মায়ার জন্য। কিন্তু মিষ্টি কোন খুশিতে? খুশিতে না তো অসুখে। মায়ার শরীর খারাপ তাই নিয়ে আসলাম। ও মা, এটা কেমন কথা মামুন ভাই? অসুস্থ মানুষ দেখতে গেলে ফল নিয়ে যায়, আর আপনি আসছেন মিষ্টি নিয়ে? যার জন্য আনছি তার পছন্দকেও তো প্রাধান্য দিতে হবে নাকি? আমি জানি তো মায়া ফল তেমন একটা পছন্দ করে না। ফলের মধ্যে ওই এক আমটাই খায় সে। এটা তো আমের সিজন না,
তাই মায়ার পছন্দের রসমালাই নিয়ে আসলাম। আপনি আপার পছন্দ অপছন্দ সব জানেন তাই না মামুন ভাই? জিজ্ঞেস করে চারু। হাসি হাসি মুখ করে মামুন বলে, যাকে ভালোবাসি তার পছন্দ অপছন্দ না জানলে আর কি ভালোবাসলাম। মামুনের কথাকে আর প্রশ্রয় না দিয়ে এবারে চিত্রলেখা বলে, মামুন ভাই কষ্ট করে আসছেন, এক কাপ চা খেয়ে যাবেন, চারু বানিয়ে দেবেন। আপনি ভেতরে এসে বসেন, আমার একটু বিশ্রাম করার দরকার, পরে না হয় কথা হবে আমাদের। মিষ্টির প্যাকেটটা সামনের দিকে বাড়িয়ে ধরে মামুন বলে, না না, আজকে আমি বসবো না, তুমি সুস্থ হও, আর একদিন না হয় তোমার হাতের চা খাবো। আজকে আমার কাজ আছে। আপনার আবার কিসের কাজ? আপনি কোনো কাজ করেন নাকি? কথাটা বেফাঁস বেরিয়ে যায় চারুর মুখ গলে। সঙ্গে সঙ্গেই আবার চিহুপ্পা কাটে সে। চিত্রলেখা চোখ পাকিয়ে তাকায়। মাথা নিচু করে রেখে মামুনের হাত থেকে মিষ্টির প্যাকেটটা নেয় চারু। হাসি হাসি মুখ করে চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে মামুন বলে, আজ আসি মায়া। আসুন মামুন ভাই। চিত্রলেখা আর অপেক্ষা করে না, ভেতরের দিকে যেতে যেতে বলে, আমার জন্য এক কাপ লাল চা বানিয়ে দে চারু, সঙ্গে এক মুঠো চালও ভেজে দিস তো। চাল ভাজা দিয়ে লাল চা খেতে মন চাইছে। আমি গোসলে যাচ্ছি, এরপর ঘুমাবো, ঘুমানোর আগে চা খাবো। জলদি কর, হা করে দাঁড়িয়ে থাকিস না। বড় বোনের বলে যাওয়া কথা কান দিয়ে শুনলেও চারু তাকিয়ে থাকে মামুনের চলে যাওয়ার পথে। কি মায়া মানুষটার মধ্যে, কত মায়া নিয়ে ভালোবাসে সে চিত্রলেখাকে। বোনের প্রতি মামুনের ভালোবাসা দেখলে চারুরও মায়া হয় মানুষটার জন্য। বুকের ভেতর কেমন যেন হু হু করে ওঠে। চিত্রলেখা যদি কোনোদিন মামুনের ভালোবাসা গ্রহণ না করে তাহলে কি হবে মানুষটার? আনমনে দাঁড়িয়ে থেকে ভাবে চারু। অজানা কষ্ট হয় তার মামুনের জন্য। সবার ভালোবাসায় কি এত কষ্ট মিশে আছে? পৃথিবীর সব ভালোবাসায় কি যন্ত্রণা দেয়? সবেই বৃষ্টিদের বাসায় এসে বসেছে লিখন। এখনও ঠিকঠাক পড়ানোও শুরু করতে পারেনি। এর মধ্যেই চারু মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে। বড় বোনের অসুস্থতার কথা জানিয়েছে। মেসেজটা পেয়েই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় লিখন চিন্তিত মুখে। তা দেখে বৃষ্টি জিজ্ঞেস করে, কি হয়েছে? আজকে পড়াইতে পারবো না বৃষ্টি, বাসায় যাইতে হবে এক্ষুনি। খালাম্মাকে বইল কাল পড়াই দেব। কিন্তু হঠাৎ কি হয়েছে সেটা তো বলবেন নাকি? আপার নাকি শরীর ভালো না, ওর ফোবিয়া আছে, অ্যাটাক হয়েছে, আমাকে এক্ষুনি বাসায় যাইতে হবে। লিখনকে ব্যস্ত হতে দেখে বৃষ্টি ধমকের সুরে বলে, চুপচাপ এখানে বসেন। আজকে পড়াইতে পারবো না বৃষ্টি। পড়াতেই হবে না, এখানে বসে থাকেন, আমি না আসা পর্যন্ত নড়বেন না। বৃষ্টি তৎক্ষণাৎ ভেতরে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে লিখনের সামনে রেখে বলে, শান্ত হয়ে পানিটা খান। পানি খাওয়ার সময় নাই বৃষ্টি, আপা অসুস্থ। জানি আপা অসুস্থ, কিন্তু আপনি যা শুরু করেছেন এইভাবে বাসায় গেলে আপনিও অসুস্থ হয়ে যাবেন, তখন আপনাকে কে দেখবে? আপনি চুপচাপ শান্ত হয়ে পানিটা খান, আমি আসছি। লিখনকে পানি খেতে দিয়ে আবার ভিতরে চলে যায় বৃষ্টি। মিনিট দুয়েক পরে ঠিকঠাকভাবে ওড়না মাথায় দিয়ে ফিরে আসে। এসেই লিখনকে জিজ্ঞেস করে, এখন ঠিক আছেন আপনি? থমথমে মুখ করে লিখন বলে, এখন বেটার লাগছে? তাহলে চলেন। কোথায়? আপনার বাসায়। আর কোথায় যাবেন? আমি তো বাসায় যাবো, কিন্তু তুমি কই যাবে? আমিও আপনার সাথে বাসায় যাব, আপাকে দেখতে। এখন কথা বলে সময় নষ্ট না করে চলেন তো। কিন্তু খালাম্মা। আম্মুকে বলে আমি অনুমতি নিয়ে আসছি। লিখন আর কথা বাড়ায় না, বৃষ্টিকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। মাঝে মধ্যে বৃষ্টি নামক ছোট মেয়েটা বড়দের মতো শাসন করে তাকে, ঠিক যেন প্রেমিকার মতো। বৃষ্টি মেয়েটার আচার ব্যবহার কথাবার্তা সবকিছু অন্যদের খুব সহজেই মুগ্ধ করতে সক্ষম। যদিও লিখন কোনোদিন বৃষ্টিকে অন্য দৃষ্টিতে দেখেনি। একদম বউ ম্যাটেরিয়াল একটা মেয়ে, যার জীবনে যাবে তার জীবনটা কানায় কানায় পরিপূর্ণ করে দিবে সুখ শান্তিতে। বিল্ডিং থেকে বেরিয়েই লিখন রিক্সা ডাকে। তা দেখে বৃষ্টি বলে, এতটুকু রাস্তা যেতে রিক্সা লাগে নাকি? হেঁটেই তো যেতে পারবো। হেঁটে যাইতে হবে না, চলো রিক্সায় যাই। বুকের ভিতর অদৃশ্য শব্দ হয় বৃষ্টির। রিকশায় উঠে বসতেই বুকের ভিতরে হু হু করে বইতে শুরু করা বাতাস যেন ক্রমশ তুফানে রূপান্তরিত হচ্ছে।
প্রিয় মানুষের গা ঘেঁষে রিকশায় বসার প্রথম অনুভূতি বৃষ্টিকে স্বর্গীয় সুখ দেয়। লজ্জায় মাথা নইয়ে আসতে চায়। লিখনের মুখের দিকে তাকানোর সাহস হয় না ওর। রাস্তায় থাকা কুকুরের দিকে ভাবলে সে হীন তাকিয়ে থাকে। কিন্তু আচমকা লিখনের কথায় কর্মে ভাবনায় ছেদ পড়ে বৃষ্টির। লিখন আচমকা বৃষ্টির হাত ধরে বলে, সামনের রাস্তা ভালো না, ভাঙা। আমার হাতটা শক্ত করে ধরে বসো, না হলে পড়ে যাবে। চমকে গিয়ে লিখনের মুখের দিকে তাকাই বৃষ্টি, কিন্তু নিজের চমকে যাওয়াটা এই মুহূর্তে লিখনের কাছে প্রকাশ করে না ও। সবসময় অল্পে সন্তুষ্ট থাকা বৃষ্টি কখনোই ভাবেনি একসাথে এত সুখানুভূতি এসে তার হাতে ধরা দিবে। অতিরিক্ত সুখে হাত পা ঠান্ডা হয়ে আসছে, তা টের পেয়ে লিখন বলে, তোমার হাত এত ঠান্ডা কেন বৃষ্টি? জ্বর টর আসবে নাকি? মাথা ঝাঁকায় বৃষ্টি। লিখন সামনের দিকে তাকায়, তাই হয়তো লক্ষ্য করে না বৃষ্টি তার এক বুক ভালোবাসা নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। চারু চা আর চাল ভাজা নিয়ে ঘরে এলে চিত্রলেখা বলে, শোন চারু, লিখনকে কিছু জানাস না। একবারে বাসায় আসলে বলবনি। ততক্ষণে ঘুম দিয়ে উঠলে আমি আরও সুস্থ হয়ে যাব। চারু এগিয়ে এসে মাথা বাড়িয়ে দিয়ে বলে, নাও মারো। ঢং করছিস কেন? তোরে মারবো কেন আমি? ভাইয়াকে অলরেডি জানাই দিয়েছি। ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাত দিয়ে ছোট বোনকে ঠেলে সরিয়ে দিয়ে চিত্রলেখা বলে, আল্লাহ তোকে এত কম ধৈর্য কেন দিয়েছে রে? কতদিন বলছি কিছু একটা হইলেই ফট করে সবাইকে বলে দিবি না। ও মা আপা, তুমি অসুস্থ এই কথা আমি ভাইয়াকে জানাবো না? পরে ভাইয়া বকবে আমাকে, কেন জানাই নেই তারে। বকলে আমি ওকে বকে দিতাম। আসামির মতো মুখ করে দাঁড়িয়ে থাকে চারু। চায়ের কাপটা হাতে নিয়ে চিত্রলেখা আরও বলে, এখন বিদায় হ চারু, আমি ঘুমাবো। তবুও চাই না চারু, ঠায় দাঁড়িয়ে থাকে। তা দেখে চিত্রলেখা আবার বলে, দাঁড়ায় আছিস কেন? যাইতে বললাম না তোরে? এগিয়ে গিয়ে বোনের গা ঘেঁষে বসে বলে, তোমার মাথার চুল নেড়ে দিই আপা। যাবি না তাই তো? মাথা ঝাঁকায় চারু। তা দেখে চিত্রলেখা বলে, আচ্ছা, চিরনি নে, চুল আছড়ে দে, কিন্তু কোনো কথা বলবি না। এমনি মাথা ভার হয়ে আছে। তোর আজারা বকবকানি শুনতে মন চাচ্ছে না। আচ্ছা, কথা বলবো না। দু বোনের কথা শেষ হওয়ার আগেই বৃষ্টি সমেত বাসায় এসে উপস্থিত হয় লিখন। এগিয়ে এসে বোনকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আপা তোর? আরে কিছু হয় নাই, আমি ঠিক আছি। রাগি রাগি চোখ করে চারুর দিকে তাকায় চিত্রলেখা। তখনই পাশ থেকে বৃষ্টি জিজ্ঞেস করে, এখন তোমার কেমন লাগছে আপা? হাত বাড়িয়ে দিয়ে চিত্রলেখা বলে, একদম ঠিক আছি। তুই কষ্ট করে আসতে গেলি কেন রে বৃষ্টি? ওহ মা, তুমি অসুস্থ আর আমি তোমাকে দেখতে আসবো না, তাই হয় নাকি? চিত্রলেখা বৃষ্টিকে আলতো করে জড়িয়ে রেখে চারুকে বলে, যা বৃষ্টির জন্য মিষ্টি নিয়ে আয়। বৃষ্টি চারুর হাত থেকে চিরুনি নিয়ে বলে, আপা আসো, আমি তোমার চুল আছড়ে দিই। বৃষ্টি ও নাইমকে কয়েক বছর ধরে পড়ানোর সুবাদে বৃষ্টির এই বাড়িতেও আসা যাওয়া আছে। একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে ওদের মধ্যে। রৌনক নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। দরজায় টোকা দিয়ে ভেতরে প্রবেশ করে তানিয়া। কাছাকাছি এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করে, ব্যস্ত নাকি? ল্যাপটপটা বন্ধ করে রৌনক বলে, সামান্য কিছু বলবে নাকি? আজ সারাদিন অফিসে ছিলে না, কোথায় গিয়েছিলে? একটু কাজ ছিল বাইরে। সেটা জানি, তোমার একটা মিটিং ছিল। মিটিংয়ের পরে তো আর অফিসে ফিরলে না? কোনো জরুরি দরকার ছিল নাকি? কিছু ডকুমেন্ট দেখানোর ছিল, মেল করে দিয়েছি, চেক করে নিও। ঠিক আছে, দেখে নেব। তানিয়াকে চুপ করে থাকতে দেখে মুখ তুলে তার দিকে তাকায় রৌনক। বলে, আর কিছু বলবে? সারাদিন কই ছিলে তুমি? একটু কাজ ছিল বাইরে, বললামই তো। কি কাজ? পার্সোনাল কাজ। এত বছরে প্রথম শুনছি রৌনক জামান অফিস আওয়ারে পার্সোনাল কাজে বাইরে গেছে। কেমন পার্সোনাল কাজ জিজ্ঞেস করতে পারি কি? আপাতত থাক ভাবি, বলার হলে পরে কোনো এক সময় বলবো না হয়। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। এগিয়ে এসে রৌনকের মুখোমুখি বসে তানিয়া। রৌনক বুঝতে পারে তানিয়া হয়তো আরো কিছু বলতে চায়। তা আন্দাজ করে রৌনক জিজ্ঞেস করে, মনে হচ্ছে আরো কিছু বলতে চাও।
মাথা ঝাঁকায় তানিয়া। তা দেখে রৌনক বলে, আজকে এই কথার ঝুলি নিয়ে এসেছো নাকি? বলো আর কি বলবে। আমার সাথে কথা বলেছো? কোন বিষয়ে? তোমার আর সবার বিষয়ে। সবার সাথে আমার আবার কিসের বিষয়? বুঝেও কেন না বোঝার ভান করছো রনক? আমি তোমাদের বিয়ের কথা বলছি। যা বলার সেটা তো আমি সবার সামনেই বলেছি ভাবি। এরপরেও কি আর কোনো কথা থাকতে পারে? কিন্তু রনক, আমারও মনে হয় তোমার এবার বিয়েটা করে নেওয়া উচিত। আবার বিয়ে? শোনো রনক, মানুষের জীবনে একবারই বিয়ে হয়, এটা একটা লেম লজিক। প্রয়োজন হলে মানুষ দুবার বিয়ে করবে, এটা তো দোষের কিছু নেই। আমিও দোষের কথা বলছি না ভাবি, কিন্তু আমার তো প্রয়োজন নেই। একটা মানুষ সারা জীবন একা থাকতে পারে না রনক। আপাতত আমার সমস্যা হচ্ছে না ভাবি। যদি পরে মনে হয় বিয়ে করা প্রয়োজন তাহলে করে নেব, এখনো প্রয়োজন দেখছি না। তোমার এখন প্রয়োজন না মনে হলেও আমাদের মনে হয় এটাই উপযুক্ত সময় রনক। ভাবি প্লিজ, আই রিকোয়েস্ট টু ইউ, এখন তুমিও মায়ের মতো শুরু হয়ে যেও না। বিয়ের বিষয়টা কয়েকদিনের জন্য সাইডে রাখো প্লিজ। অনেক তো সাইডে রাখলাম, আর কত? আরও কয়টা দিন প্লিজ। মনে হয় না এবার তুমি আর বিয়ে এড়িয়ে যেতে পারবে। কেন? আমার সঙ্গে কথা হয়েছে তোমার? আর না তো। উনি কিন্তু খাওয়া দাওয়া করছেন না ঠিক মতো। ভাবি তুমি একটু মাকে বুঝাও, বলো সব বাচ্চামো ছেড়ে দিতে। আমি বাচ্চা না যে আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। বিয়ে করতে বলবে আর আমি লাফিয়ে লাফিয়ে করতে চলে যাব। বিয়েটাই জীবন নয়। আমি একটা অ্যাডভাইস দিই রনক। বলো, শুনছি। তুমি যদি একান্তই সাবাকে বিয়ে করতে না চাও, তাহলে নিজের পছন্দের কাউকে বিয়ে করতে পারো। যদি তোমার নজরে এমন কেউ থাকে তাহলে তাকেই না হয় বিয়েটা করে ফেলো, কিন্তু এবার তোমাকে বিয়ে করতেই হবে। সব সমস্যার সমাধান হচ্ছে তোমার বিয়ে। আমার চাই তুমি বিয়ে করো। বিয়েটাই জীবন নয়, তবে বিয়ে জীবনের অনেক বড় একটা ফ্যাক্ট, যা চাইলে এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু মা চায় আমি সাবাকে বিয়ে করি। তুমি যার সাথে ভালো থাকবে আম্মা তাকেই মেনে নিবে, দেখে নিও। আমার জন্য তুমি সবচাইতে বেশি জরুরি, সাবা না। উঠে দাঁড়িয়ে দু কদম এগিয়ে এসে তানিয়া রৌনকের কাঁধে হাত রেখে বলে, আমার কথাগুলো একটু ভেবে দেখো। এই সমস্যার এবার একটা সমাধান হওয়া প্রয়োজন রনক। রৌনককে তার ভাবনার হাতে ফেলে সন্তর্পণে বেরিয়ে যায় তানিয়া। ভাবি বেরিয়ে যেতেই উঠে বারান্দায় গিয়ে সিগারেট জ্বালায় সে। সিগারেটটা বাম হাতে নিয়ে ডান হাতে ট্রাউজারের পকেট থেকে মোবাইল ফোন বের করে আজ সকালে চিত্রলেখার তোলা একটা ছবি বের করে। হাসপাতালের বেডে চিত্রলেখা যখন বেহুশ হয়ে ঘুমিয়েছিল তখন এই ছবিটা তুলেছিল রৌনক। কেন তুলেছে তা সে নিজেও জানে না। চিত্রলেখার ছবিটার দিকে তাকিয়ে থেকে সিগারেটে লম্বা করে আর একটা টান দিয়ে তানিয়ার বলে যাওয়া কথা ভাবতে লাগে। তার নিজের পছন্দের কেউ কি আছে? আবার কি সে কাউকে পছন্দ করতে পারবে, ভালোবাসতে পারবে? ভালোবাসা কি বসন্তের মতো নাকি? বছর ঘুরে যেমন বসন্ত আসে তেমনি কি মানুষের জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেলে আবারও নতুন করে ভালোবাসা আসে? রৌনক চিত্রলেখার বাসার নীল রঙের লোহার গেটটার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে যাবে কিনা বুঝতে পারছে না। তার এভাবে চলে আসাটা হয়তো উচিত হয়নি। কেন যে সে আসতে গেল? এভাবে বুকের বসে কাজ তেমন একটা করে না রৌনক। এভাবে ঝোঁকের বসে কাজ তেমন একটা করে না রৌনক। কিন্তু আজ কি হলো কে জানে। সকালে ঘুম ভাঙতেই মনে হলো একবার চিত্রলেখাকে দেখতে পারলে তার ভালো হইতো। এখন কেমন আছে কে জানে সে। শরীরটা আগের চাইতে ভালো না, আবার বিগড়ে গেল। শরীর খারাপ করলে যে এই মেয়ে কাউকে বলবে না তা রৌনকের বোঝা হয়ে গেছে। এমনকি নিজে থেকে ডাক্তারও দেখাবে না। পুরোপুরি সুস্থ আছে কিনা দেখার তাগাদা অনুভব করে এই পর্যন্ত ছুটে আসা রৌনকের। কিন্তু গেট পর্যন্ত এসে এখন ভেতরে যেতে ইতস্তত লাগছে তার। মনে হচ্ছে তার এভাবে চলে আসাটা বোকামি হয়েছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় রৌনক। যেই গাড়িতে ফিরে যাওয়ার জন্য পেছন ঘুরতে নেয় তখনই চিত্রলেখার বাড়ির নীল লোহার গেটটা খট করে খোলার শব্দ হয়। রৌনক আর গাড়িতে গিয়ে বসতে পারে না। তার আগেই গেটটা খুলে বেরিয়ে আসে একটা ছেলে। ছেলেটার সাথে রৌনকের পরিচয় না থাকলেও চিনতে পারছে সে এটা চিত্রলেখারই ভাই হবে।
চেহারায় মিল পাওয়া যাচ্ছে। গেট খুলে বেরিয়ে রৌনককে দেখে একবার তার পেছনে থাকা গাড়িটার দিকে তাকায় চয়ন। এত দামি গাড়ি চড়ে আসার মতো আত্মীয় স্বজন ওদের নেই। গতকাল রাতে বাড়ি ফিরে চারুর মুখে শুনেছে বড় বোনকে তার অফিসের বস ইয়াম মস্ত বড় গাড়ি করে নামিয়ে দিয়ে গেছে, যদিও তার নিজের চোখে দেখা হয়নি। তবে এই মুহূর্তে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে চয়নের মনে হচ্ছে উনি হয়তো চিত্রলেখার বসই হবেন। লোকটার পরনের কাপড় চোপড় দেখেও বোঝা যাচ্ছে বেশ দামি। একবার লোকটার পায়ের দিকে তাকায় চয়ন। এডিডাস ব্র্যান্ডের একজোড়া বেশ দামি স্নিকার্স পরিধানে। এডিডাস লেখা নকল টি শার্ট ফুটপাতে বা ভ্যানে পাওয়া যায় 150 বা 200 টাকায়। সেরকম বেশ কয়েকটা টি শার্ট চয়নের আছে, কিন্তু এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক যে কোনো লোকাল বা নকল জিনিস পরেননি তা বুঝতে অসুবিধে হচ্ছে না ওর। রৌনক কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে কেবল। চয়ন নিজেই বলে, আপনি কি আপার কাছে এসেছেন? কেমন কেমন করে যেন তাকায় রৌনক। তা দেখে চয়ন নিজের কথা সংশোধন করে বলে, কাউকে খুঁজছেন? চিত্রলেখাকে দেখতে এসেছি। আপনার পরিচয়? হাত বাড়িয়ে দিয়ে রৌনক বলে, আমি রৌনক জামান, চিত্রলেখার বস। ভিতরে আসুন প্লিজ। চয়ন মনে মনে যা ভেবেছিল ঠিক তাই হলো। ভেতরে প্রবেশ করতে করতে রৌনক জিজ্ঞেস করে, এখন চিত্রলেখার শরীর কেমন? এসেছেন যেহেতু আপনি নিজের চোখেই দেখে নিন না হয়। চয়নের কথাটা কেমন রহস্য রহস্য লাগে রৌনকের, কিন্তু সে কথা বাড়ায় না। ততক্ষণে ওরা উঠান পেরিয়ে বারান্দার সামনে এসে দাঁড়িয়েছে। এতটুকু এসেই থমকে দাঁড়ায় রৌনক চিত্রলেখাকে দেখে। চয়ন একপাশে সরে দাঁড়িয়েছে। চিত্রলেখা এখনও রৌনককে খেয়াল করেনি। খেয়াল করবে কিভাবে? সে তো ব্যস্ত নিজের কাজে। হাতে তার এক বালতি কাপড়, দেখে বোঝা যাচ্ছে বালতি ভরা কাপড়গুলো সে মাত্রই ধুয়ে বেরিয়েছে। কপালময় ঘামের ছড়াছড়ি। ওড়নাটা ঘুরিয়ে এনে কোমরের কাছে বাঁধা। কামিজের সামনের অংশ অনেকটা পানিতে ভিজে গেছে। আট পৌড়ে বাঙালি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বড় মেয়েদের জীবন কেমন হয় এই মুহূর্তে চিত্রলেখাকে দেখলে তার সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। কিন্তু রৌনকের চোখ মুখ জুড়ে ছড়িয়ে রয়েছে মুগ্ধতা। দেখা না করে ফিরে গেলে এমন মনোমুগ্ধকর একটা দৃশ্য তার এই জীবনে দেখা হতো না। ফিরে গেল আজীবনকার আফসোস রয়ে যেত তার। ভেজা কাপড়ের বালতি হাতে বারান্দা পেরিয়ে বাইরে আসার জন্যে পা বাড়াতেই মুখ তুলে রৌনককে দেখে থমকে দাঁড়ায় চিত্রলেখা। একবার নিজেকে দেখে নিয়ে আবার রৌনকের দিকে তাকায় সে। দৌড়ে ভেতরে চলে যাবে না, সামনে এগিয়ে গিয়ে কুশলাতি বিনিময় করবে চিন্তা করে পায় না। পালিয়ে গেলে বিষয়টা লজ্জাকর হয়ে দাঁড়াবে। তবে এই মুহূর্তে কোনোভাবেই নিজের বাড়ির আঙিনায় এই মানুষটাকে কল্পনায়ও আশা করেনি চিত্রলেখা। কিন্তু তার ভাবনা কল্পনাকে মিথ্যা করে দিয়ে সত্যি সত্যি মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে। বালতিটা হাত থেকে নামিয়ে এক কদম এগিয়ে এসে অবাক হওয়া দৃষ্টি নিয়ে সরাসরি রৌনকের চোখের দিকে তাকিয়ে চিত্রলেখা জিজ্ঞেস করে, আপনি এখানে? তোমায় দেখতে এলাম। এখন কেমন আছো তুমি? ভালো আছি। আসলে যে ভালো আছো তা তো তোমাকে দেখে বুঝতে পারছি মেয়ে। কি বলবে, গতকাল এই তুমি বেহুশ হয়ে হাসপাতালে গিয়েছিলে, না জানলে কেউ বলতেই পারবে না। কথাগুলো মনে মনে ভাবে রৌনক, মুখে আর কিছু বলে না, কেবল মুচকি হাসে, হাসার চেষ্টা করে। এমনিতেই চিত্রলেখাকে দেখে তার চোখ আসছে। সেই হাসি অনেক কষ্টে সংযত করে রেখেছে সে। রৌনক চায় না চিত্রলেখা টের পেয়ে যাক তার অজানা এই হাসি খুশির কারণ। আজ শুক্রবার, তাই সবাই বাসায়। এবার ভেতর থেকে বেরিয়ে আসে চারু। রৌনককে দেখে চোখ জোড়া ড্যাব ড্যাব করে এগিয়ে এসে বড় বোনকে ঠেলা ধাক্কা দিয়ে বলে, দেখেছো আপা, আমি বলছিলাম না তোমাকে? চারুর কথা শুনে চোখ গরম করে ওর দিকে তাকিয়ে চিত্রলেখা বলে, দিব একটা কানের নিচে। ও মা, আমি তো। একদম চুপ। ধমকে দিয়ে কাপড়ের বালতিটা চারুর হাতে ধরিয়ে দিয়ে আরও বলে, কাপড়গুলো মেলে দে। মেহমান আসছে আপা, ওনার চাইতে কি কাপড় বেশি হয়ে গেল? চারু। বড় বোনের গরম চোখ দেখে চারু আর কিছু বলার সাহস পায় না।
পাশ থেকে চয়ন বলে, তোমরা আবার শুরু হয়ে গেলে? গেস্ট আসছে, এতটুকু তো খেয়াল করো। হয়েছে, তোকে আর পাকনামো করতে হবে না। যেই কাজে যাচ্ছিলি সেটা কর গিয়ে। চয়নকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চিত্রলেখা রৌনকের মুখের দিকে তাকিয়ে বলে, আপনি ভেতরে আসুন প্লিজ। চয়ন বেরিয়ে যাওয়ার আগে রৌনককে বলে, আপনি কিন্তু যাবেন না, আমি ছোট্ট একটা কাজে যাচ্ছি, জলদি ফিরে আসবো। আজ আমাদের সাথে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর যাবেন প্লিজ। চয়নের আবদার শুনে শুধু রৌনক নয়, চিত্রলেখাও খানিকটা অবাক হয়ে বলে, কি যা তা বলছিস? উনি কি আমাদের মতো গরিবের বাসায় খাবেন নাকি? বারে আপা, উনি থাক বা না থাক, তুমি না খাইয়ে ছাড়বে কেন? একদম ছাড়বে না, ওনাকে বলে যাচ্ছি, এসে যেন পায়। চয়ন আর অপেক্ষা করে না, যে পথ দিয়ে এসেছিল সেই পথ ধরেই বেরিয়ে যায়। মূলত 1 কেজি গরুর গোস্ত কিনতে যাচ্ছে সে। চিত্রলেখা এখনো বেতন পায়নি। গতকাল লিখন টিউশনির টাকা পেয়েছে, সেখান থেকে 1000 টাকা বড় বোনকে দিয়ে বলেছে 1 কেজি গরুর গোস্ত আনিয়ে রান্না করতে। গত মাসে একদিনও গরুর গোস্ত খাওয়া হয়নি, তার আগের মাসে অবশ্য 2 দিন খাওয়া হয়েছিল। কিন্তু গত মাসে কিছু সাংসারিক টানাটানি থাকায় গরুর গোস্ত খাওয়ার মতো বিলাসিতা করা হয়নি। চিত্রলেখা হিসাব করে দেখেছে এই মাসে বেতন পাওয়ার পর তার নিজের হাত খরচের জন্য যতটুকু লাগে সেটাও সম্পূর্ণ থাকবে না। প্রথমে গরুর গোস্ত আনতে তার মন সায় দেয়নি, কিন্তু গোস্তের কথা শুনতেই চারু চয়নের চোখজোড়াও ঝলমল করে উঠেছিল। তা দেখে আর আপত্তি করতে পারেনি সে। না হয় এই মাসে 10 দিন পায়ে হেঁটেই অফিস যাবে, তাও ভাই বোনগুলো মাত্র একটা দিন গোস্ত খাওয়ার শখ করেছে, এতটুকু আবদার সে অপূর্ণ রাখতে পারবে না। রৌনক মনে মনে বলল, আমার জায়গায় লাভি ভরে নিশ্চয়ই হাত ধরে টেনে দুপুরের খাবার খাইয়ে ছাড়তে। আমি খেলে তো তোমার চাঁদ চলে যাবে। ভাই বোন দুটোকে বিদায় করে দিয়ে চিত্রলেখা রৌনকের মুখের দিকে তাকিয়ে আবার বলে, আপনি ভেতরে আসুন প্লিজ। রৌনক আর কোনো কথা বলে না, চুপচাপ চিত্রলেখার পেছন পেছন ভেতরে এসে বসে। বন্ধের দিনে একটু বেলা করেই ঘুম থেকে ওঠে লিখন। আজও দেরি হয়েছে তার, এখন বাজে বেলা 11:30। নিজের ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তেই লিখন বলে, 1 কাপ চা দাও আপা। বেরিয়ে এসে ড্রয়িং রুমে বসা ভদ্রলোককে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে বোনের দিকে তাকায় লিখন। তা দেখে চিত্রলেখা পরিচয় করিয়ে দিয়ে বলে, আমার বস, গতকাল যার কথা বললাম। এগিয়ে এসে রৌনকের দিকে হাত বাড়িয়ে দিয়ে লিখন বলে, আপনাকে অনেক ধন্যবাদ গতকাল আপার পাশে থাকার জন্য। লিখনকে কথা শেষ করতে না দিয়ে রৌনক নিজেও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলে, It's okay. She is my responsibility. It was my duty to take care of her. রৌনকের কথা শুনে মুগ্ধ নয়নে তার দিকে তাকায় চিত্রলেখা। এই জীবনে কেউ কোনোদিন বলেনি সে তার দায়িত্ব। চিত্রলেখা তো নিজের কাঁধেই ছোট ভাই বোনদের দায়িত্ব বয়ে বেড়াচ্ছে। কেউ তো কখনো এভাবে তাকে বলেনি। অবশ্য মামুন চাই তার দায়িত্ব নিতে, সদা প্রস্তুত, কিন্তু সেই সম্মতি দিতে পারে না। আগ বাড়িয়ে মামুনের পেতে রাখা হাত ধরতে পারে না আজীবনের জন্যে। এতে বড় দ্বিধা তার। চিত্রলেখা বলে, তুই বস এখানে, ওনাকে সঙ্গ দে, আমি তোদের জন্য চা নিয়ে আসছি। রৌনক বসতে বসতে বলে, আমার জন্য ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। মুচকি হেসে চিত্রলেখা বলে, আমি এক্ষুনি আসছি। সে চলে যেতেই লিখন বলে, আমাদের বাসায় চা সবসময় বানানো থাকে, আমরা সবাই আপার হাতে বানানো চা অনেক পছন্দ করি। মুখে কেবল হাসে রৌনক, মুখে কিছু বলে না। সে নিজেও চিত্রলেখার চায়ের ভক্ত হয়ে গেছে ইতিমধ্যেই। একবার আশপাশ দেখে নিয়ে রৌনক জিজ্ঞেস করে, তোমার খালা খালুকে দেখছি না যে, ওনারা বাসায় নেই? খালুর এক আত্মীয় অসুস্থ, তাই খালাকে নিয়ে গ্রামের বাড়ি গেছে দেখতে। হয়তো বেশি দিন বাঁচবে না, তাই দেখতে যাওয়া আর কি। ও, চিত্রলেখা যত জলদি গিয়েছিল তার চাইতেও বেশি জলদি ফিরে আসে নাস্তার ট্রে নিয়ে। 1 কাপ চা রৌনকের দিকে এগিয়ে দেয়। চায়ের কাপে চুমুক দিয়ে লিখন জিজ্ঞেস করে, আপনি এসে ভালোই হলো, আপনাকে সামনাসামনি ধন্যবাদ দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। আবার ধন্যবাদ কেন? গতকাল আপনি আপার জন্য যা করেছেন। ওহ প্লিজ, নট অ্যাগেন। তবুও আমার উচিত আপনার ধন্যবাদ আদায় করা।
কিন্তু আমি বুঝতে পারছি না কেন তোমরা দল বেঁধে আমাকে ধন্যবাদ জানাচ্ছ। আমার দায়িত্ব আমি পালন করেছি, সেটার জন্য কেন আমায় ধন্যবাদ বলতে হবে? লিখন হয়তো আরো কিছু বলতো, কিন্তু রৌনক আর তাকে সেই সুযোগ দেয় না, বাধা দিয়ে বলে, আমি তোমাদের থেকে ধন্যবাদ নিতে আসিনি, তাই এই ধন্যবাদের টপিকটার এখানেই সমাপ্তি হলে আমার জন্য ইজি হয়। রৌনকের কথার লেজ ধরেই চিত্রলেখা আবার জিজ্ঞেস করে, তা বললেন না এই সময়ে কি মনে করে আসা হলো? অফিসের কোনো কাজে? বললাম তো তোমায় দেখতে এসেছি, তুমি কেমন আছো জানতে। শুধু আপা দেখতেই নাকি? এবারে প্রশ্নটা চারু করে ভিতরে আসতে আসতে এতক্ষণ সে আঙিনায় কাপড় মেলতে ব্যস্ত ছিল। চিত্ররেখা ধমকে দিয়েছিল বলে নয়তো ও এখান থেকে নড়তই না। এক মুহূর্ত চারুর দিকে তাকিয়ে রৌনক বলে, শুধু দেখতে না, একটা জিনিস দিতে এসেছি। কি দিতে? রাজ্যের আগ্রহ চারুর চোখ মুখে। ও সুযোগ পেতেই বড় বোনকে নানা রকম ইশারা করছে। শুধুমাত্র এই মুহূর্তে এখানে রৌনক উপস্থিত বলে সে চারুকে বিশেষ কিছু বলতে পারছে না, তা না হলে এতক্ষণে কান মলে দিত। রৌনক বলে, ভুলে জিনিসটা গাড়িতে ফেলে এসেছি, 1 মিনিট, ড্রাইভারকে বলছি নিয়ে যেতে। রৌনক ফোন করে বলতেই ড্রাইভার এসে একটা শপিং ব্যাগ দিয়ে যায়। ব্যাগটা চিত্রলেখার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে চিত্রলেখা। রৌনকের হাতে কোনো সাধারণ শপিং ব্যাগ নয়, স্যামসাং ব্র্যান্ডের একটা ব্যাগ। ভেতরে কি থাকতে পারে তা চিত্রলেখা সহজেই অনুমেয় করতে পারছে, কিন্তু বুঝতে পারছে না ঘুরে ফিরে রৌনকই কেন। চিত্রলেখাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক তাগাদা দিয়ে বলে, কি হলো, নাও ধরো। এটা কি? নিয়ে খোলো, তাহলেই তো দেখতে পাবে এটা কি। এর আসলে কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই সেটা না দেখা পর্যন্ত কিভাবে বুঝবে? দেখতে হবে না, আমি বলছি তো প্রয়োজন নেই। আপনি প্লিজ নিয়ে যান। শক্ত চোখ করে চিত্রলেখার চোখে চোখ রাখে রৌনক। তা দেখে একবার ঢোক গিলে চিত্রলেখার সন্তর্পণে। আমতা আমতা করে রৌনক ঠান্ডা কণ্ঠে বলে, নাও খুলে দেখো। বাধ্য হয়েই ব্যাগটা রৌনকের হাত থেকে নেয় চিত্রলেখা। ব্যাগ খুলতেই আর এক দফা বিষম খায় সে। ব্যাগের ভেতর একটা মোবাইল ফোনের বক্স রয়েছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ, তাও লেটেস্ট মডেল। এই ফোনটার বর্তমান মার্কেট ভ্যালু সম্ভবত প্রায় 1.5 লাখের কাছাকাছি। এত দামি একটা ফোন দেখে মাথার ভেতর চক্কর মেরে ওঠে চিত্রলেখার। একবার ফোনের দিকে তাকায়, আর একবার লিখনের দিকে। সবশেষে রৌনকের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে ফোনের বক্সটা নামিয়ে রাখে। তা দেখে রৌনক বলে, তোমার ফোনটা লিফটে পড়ে ভেঙে গিয়েছিল, আমি রিপেয়ার করতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওটার আয়ু শেষ, তাই আর রিপেয়ার না করিয়ে নতুন একটা নিয়ে এলাম তোমার জন্য। সরি, আমি এটা নিতে পারবো না। তৎক্ষণাৎই কিছু বলে না রৌনক। দোদণ্ড চুপ করে থাকার পর জিজ্ঞেস করে, বাসায় ডাস্টবিন আছে না? আচমকা ফোনের প্রসঙ্গ বাদ দিয়ে ডাস্টবিনের কথা জিজ্ঞেস করায় ভ্যাবা চ্যাকা খায় চিত্রলেখা। ডাস্টবিন? মুখ ফসকে বেরিয়ে আসে লিখনের। রৌনক আবার জিজ্ঞেস করে, নেই? তোমরা ময়লা ফেলো না? এবার জবাবে চিত্রলেখা বলে, আছে তো, কিন্তু ডাস্টবিন দিয়ে কি হবে? ফোনের বক্সটা তুলে বাড়িয়ে ধরে বলে, এটা ফেলে দাও। মানে? চিত্রলেখার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এমন কথা শুনে। লাখ টাকার ফোন ডাস্টবিনে ফেলে দিতে বলছে লোকটা? মানে এটা খুবই সিম্পল, তোমার জন্য এনেছি, যদি তুমি না নাও তাহলে ডাস্টবিনে ফেলে দাও, কারণ তোমার জন্য আনা জিনিস তো আমি ফেরত নিয়ে যাব না। কিন্তুর কিছু নেই, আমি তোমাকে জোর করছি না, করবো না। তুমি নিতে না চাইলে ফেলে দাও। বেচারি চিত্রলেখা পড়ে যায় মহা মুশকিলে। এত দামি ফোন, তাও সরাসরি বসের কাছ থেকে গিফট হিসেবে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। আর না নিলে লোকটা ফেলে দেওয়ার কথা বলছে। এই কাজটাও চিত্রলেখা করতে পারবে না। তাই দ্রুত চিন্তা করে কিভাবে এর সমাধান করা যায়। চিন্তা ভাবনা করে বলে, আপনি না হয় আমার স্যালারি থেকে ফোনটার দাম কেটে রাখবেন। চিত্রলেখার কথা শুনে ভীষণ রকম হাসি পায় রৌনকের, কিন্তু এমন সিরিয়াস মুহূর্তে সে হাসতে চায় না। হেসে দিয়ে মজাটা নষ্ট করতে চায় না, তাই হাসি চেপে গিয়ে বলে, তোমাকে কি আমি লাখ টাকা স্যালারি দেই নাকি? মুখটা মলিন হয়ে যায় চিত্রলেখার রৌনকের প্রশ্ন শুনে। ডানে বামে মৃদু মাথা ঝাঁকায় সে। মুখে বলে, প্রতি মাসে না হয় কিছু কিছু করে কেটে রাখবেন।
তুমি আমার বস না আমি তোমার বস? আপনি? তাহলে কি করতে হবে না করতে হবে সেটা না হয় আমাকেই বুঝতে দাও। তোমার কাজ ফোন ইউজ করা, তুমি না হয় ফোন ইউজ করো, টাকার টেনশনটা না হয় আমার কাছেই থাক। বলেই নিজের মানিব্যাগ থেকে চিত্রলেখার সিম কার্ডটা বের করে দেয়, যেটা ভাঙা ফোনটাই লাগানো ছিল। নষ্ট ফোনটা ফেলে দেওয়ার আগে সিম কার্ডটা নিজের কাছে রেখে দিয়েছে সে। বেচারি চিত্রলেখা ফোনের বক্সটা উল্টে পাল্টে দেখতে লাগে। এই ফোন নিয়ে সে অফিসে গেলে পরে কে কি বলে সেই চিন্তায় এখনও অস্থির লাগছে তার। অসহায় দৃষ্টি নিয়ে একবার লিখনের দিকেও তাকায় চিত্রলেখা। এতক্ষণ চুপচাপ বসে থেকে দুজনের কাণ্ড দেখেছে সে। ওদের তামাশায় কোনো ভূমিকা রাখেনি। ভাগ্যিস এই সময় চারুটা এখানে উপস্থিত নেই, তা না হলে লিখন কিছু না বললেও চারু ঠিকই উল্টোপাল্টা কিছু একটা বলে বসতো। এসব মুহূর্তে উল্টোপাল্টা কথা বলার ওস্তাদ চারু। রৌনক চেয়েছিল একটা লেটেস্ট আইফোন কিনতে চিত্রলেখার জন্য। শপিং মল গিয়েও ছিল আইফোন কিনতে, কিন্তু শেষ মুহূর্তে মনে হয়েছে চিত্রলেখার হাতে এত দামি ফোন দেখলে অফিসে অনেকেই নানা রকম কথা বলতে পারে। এতে অবশ্য রৌনকের কিচ্ছু যায় আসে না, কিন্তু রৌনক এটা ভালো করেই বুঝে ফেলেছে মানুষের কথায় চিত্রলেখার অনেক কিছুই চাপে আসবে। মূলত চিত্রলেখাকে যেন খুব বেশি চিন্তা না করতে হয়, সেজন্যই 2.5 লাখ টাকা দামের আইফোন না কিনে একটু কম দাম দিয়ে এই ফোনটা কিনেছে। সে বুঝে এমনিতেই চিত্রলেখার চিন্তার শেষ নেই, নতুন করে আরেকটা চিন্তার বোঝা ওর মাথায় চাপিয়ে দিতে চায় না বলেই এতটুকু স্যাক্রিফাইস করেছে সে। নয়তো কারো কথার ধার ধারার সময় রৌনকের নেই। ঘরের কোনো কাজই চিত্রলেখা চারুকে করতে দেয় না, তবুও রাজ্যের অলসতা ওর। শুক্রবার দিনেও ঠেলে গোসলের জন্য পাঠাতে হয়। রৌনক যখন চিত্রলেখাকে ফোনটা দিল, ভাগ্যিস আগেই চারুকে গোসলের জন্য পাঠিয়ে দিয়েছিল সে, কিন্তু এতে বিশেষ লাভ কিচ্ছু হয়নি। গোসল সেরে বেরিয়ে এসে চারু বড় বোনের কাছে আগে জানতে চেয়েছে তার বস তাকে কি উপহার দিয়েছে। এমন জিনিস চিত্রলেখা চাইলেও এড়িয়ে যেতে পারবে না। মোবাইল ফোন দেখে ইয়া বড় বড় চোখ করে বোনের দিকে তাকিয়েছে চারু, বড় করে মুখ খুলেছে কিছু বলতে, কিন্তু তার আগেই চিত্রলেখা হাত বাড়িয়ে চারুর মুখ চেপে ধরে চোখ গরম করে বলেছে, একটাও বাড়তি কথা বলবি না তুই। নিজের মুখ থেকে বোনের হাত সরিয়ে দিয়ে চারু বলল, আগে কথাটা তো শোনো। একদম না, একটা কথা বললে থাপ করে তোর সব কটা দাঁত ফেলে দিব আমি। আপা চুপ চারু। তখনই বাচ্চার হাতে বাড়ি ফিরে চয়ন। ঢুকতেই দুই বোনের কথা শুনে এগিয়ে এসে চিত্রলেখার হাতে গোস্তের ব্যাগটা দিয়ে বলে, তোমাদের এখনো শেষ হয়নি? চিত্রলেখা কিছু বলে না, কেবল চোখ গরম করে কেমন কেমন চাহনিতে তাকায়। ছোট ভাইকে বোঝাতে চায় উল্টোপাল্টা কিছু না বলতে রৌনক এখনো তাদের ঘরেই বসা, কিন্তু চয়নকে কিছু বোঝানোর সুযোগ পায় না চিত্রলেখা। তার আগেই মুখ খোলে চারু, বলে, তুই জানিস আপার জন্য ওনার বস কি নিয়ে এসেছে? কে? এই দেখ। বলে ফোনটা বাড়িয়ে ধরে। ফোনটা দেখে চয়ন নিজেও অবাক হয়েছে, এত দামি ফোন। একবার বড় বোনের মুখের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। বোন যে নিজেই একটা অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ে গেছে তা বুঝতে পেরে আপাতত ফোন প্রসঙ্গে কোনো কথা না বলে বরং চারুকে বলে, গিফট আপার তুই ফালাচ্ছিস কেন? আহা তুই একবার ভালো করে দেখ তো। চারুর হাত থেকে ফোনটা নিয়ে বড় বোনের হাতে দিয়ে বলে, আমাদের দেখে এত কাজ নাই, আপারটা আপাই দেখুক। তুই যা, তোর জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। চারুর কথায় কেউ পাত্তা দিল না দেখে বেচারির কিঞ্চিত মনটা খারাপ হলো। ও বুঝতে পারে আপাতত ওর কথায় কেউ ভাত দিবে না, তাই আর কিছু বলার চেষ্টাও করে না। এই সুযোগে চিত্রলেখাও রান্নাঘরে চলে যায় রান্না চাপাতে। বেলা গড়িয়ে আসছে, একটু পরেই আজান দিয়ে দিবে। তারপর ছেলেরা জুম্মা পড়ে আসলেই তো খাবার দিতে হবে। বাইরে থেকে ঘেমে ভূত হয়ে এসেছে চয়ন, তাই রৌনককে উদ্দেশ্য করে বলে, আমি একটু গোসল দিয়ে আসি, এত ঘেমে গেছি যে এই অবস্থায় এখানে বসতে পারবো না। আপনি বসেন, আমি আসছি। আচমকাই বসা থেকে উঠে দাঁড়িয়ে রৌনক বলে, আমি আর বসবো না, এতক্ষণ তোমার জন্যই ছিলাম, আজকের মতো উঠছি। একদম না, আজ আমাদের সাথে দুপুরে খাবার খেয়ে তারপর যাবে, এর আগে কেউ কোথাও যাবে না। আজ থাক, অন্য একদিন।
অন্য দিনেরটা অন্য দিন দেখা যাবে, আজ আপনি না খেয়ে কোথাও যাচ্ছেন না। তখনই চয়নের পিছনে এসে দাঁড়ায় চিত্রলেখা। ওদের কথার শব্দ পেয়ে আবার বেরিয়ে এসেছে সে। এগিয়ে এসে চিত্রলেখা বলে, থাক, ওনাকে জোর করিস না। আমি তো লাবিব না, আমাকে কেন জোর করবে? লাবিবকে ডেকে জামাই আদর করে খাওয়াও। কথাটা মনে মনে বলে রৌনক মুখে বলল। আসি। একদম না। আবারও বাধা দেয় চয়ন। চিত্রলেখাকে বলে, তুই কে রে আপা? উচিত তো তোমার ওনাকে জোর করে আটকে রাখা, তাই না করে আমাকে বলছো ওনাকে জোর না করতে। এত কথা জানি না, উনি আজ আমাদের সাথেই খাবেন। কিন্তু উনি তো থাকতে চাইছেন না, ওনার হয়তো কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে। তুই এখন পর্যন্ত একবারও বলেছিস ওনাকে? জিজ্ঞাসা তো করো আগে। এবার চিত্রলেখা পড়ে যায় মুশকিলে। আসলেই তো জিজ্ঞেস না করেই সে থাকবে না। ধরে নেওয়াটা অনুচিত হচ্ছে। ইতস্তত করেই চিত্রলেখা বলে, ওরা যেহেতু চাইছে আজ দুপুরে খাবারটা না হয় আমাদের সাথেই খেয়ে যাবেন। আমার হাতের রান্না কোনো 5 স্টার হোটেলের শেফের মতো নয়, তবে একদম মন্দও লাগবে না আশা করি। রৌনক কিছু বলে না, পুনরায় বসে পড়ে। ফোন লাগায় কাকে যেন। কলটা রিসিভ হতেই সে বলে, তোমরা আমার জন্য অপেক্ষা করো না, আমি আজ বিশেষ এক জায়গায় লাঞ্চ করব। লাইনের অন্য পাশ থেকে তানিয়া বলে, রনক, মা কিন্তু এখন রাগ করে আছেন, তোমার আজ বাসায় থাকা উচিত। I can't. This is also very important for me. রনক, Please handle her for me. I request you. তানিয়া আর কিছু বলতে পারে না। রৌনক লাইন কেটে দেয়। চিত্রলেখা আর কিছু না বলে রান্নাঘরে ফিরে যায়। রৌনক সত্যি সত্যি থাকতে রাজি হয়ে যাবে সে ভাবেনি। একে একে লিখন চয়ন দুজনেই কৌশল দিয়ে তৈরি হয়ে নিয়েছে। তারপর রৌনককে নিয়ে ওদের এলাকায় বড় মসজিদে গেছে জুম্মা আদায় করতে। অনেক বছর পর রৌনক কারোর সঙ্গে জুম্মা পড়তে গেল। বাবা বেঁচে থাকতে বড় ভাই সমেত 3 জন একত্রে যেত, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে রৌনক অনেকটা একাই হয়ে গেছে বলা যায়। কখনো কখনো তাদের 2 ভাইয়ের একত্রে যাওয়া হয়, তবে সেটা মাসে বা 6 মাসে 1 কি 2 দিন। ওরা নামাজ পড়তে বেরিয়ে যেতেই শব্দহীন পদক্ষেপে চিত্রলেখার পিছনে এসে দাঁড়ায় চারু। শব্দ না হলেও টের পায় চিত্রলেখা। চারু কিছু বলার আগে এসে জিজ্ঞেস করে, কি চাই? চারু পেছন থেকে বড় বোনকে আলতোভাবে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি বিশেষ কেউ। মানে? ছোট বোনের কথার মানে যেন ধরতে পেরেও বুঝতে পারল না চিত্রলেখা। হয়তো সে ইচ্ছে করেই বুঝতে চায় না। আমি তোমাকে বলেছিলাম না তুমি বলে এত আয়োজন। তোমার জায়গা অন্য কেউ হলে হয়তো তোমার বস মুখ ফিরেও দেখতো না। তুই আবার তোর এইসব আজারা প্যাচাল নিয়ে আসছিস? যা তো, আমার কাজ শেষ করতে দে। নামাজ পড়ে আসলেই তো ভাত দেওয়া লাগবে। এখন না হয় কথা ঘুরাই দিলে আপা, কিন্তু এইসব বিষয় চাপা থাকে না। দেখো একদিন ঠিকই তুমি টের পাবে, তখন বুঝবে আমি ভুল বলি না। চারু, তুই থামবি? আপাতত এই বিষয়ে আর কথা বাড়ায় না চারু। এখন যে আর একটা কথা বললে এরপর ওর গালে ঠাস করে পড়বে তা বুঝতে অসুবিধে হচ্ছে না, তাই প্রসঙ্গ পাল্টে বলে, কি রান্না করছো? গরুর গোস্ত আলু দিয়ে। অর্ধেকটা মুরগি ছিল, ওটা বুটের ডাল দিয়ে রান্না করছি। উনি সত্যি সত্যি আমাদের সাথে খাবে জানলে আমি মুরগিও আনাতাম। সাথে আর কিছু করো নাই? করছি তো, পাতলা ডালও করি, 3 পদের ভর্তা করছি, চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করছি, সঙ্গে সাদা ভাত ও সালাদও আছে। ভাত কেন করলে আপা? পোলাও করতে। এত বড় একজন মানুষকে তুমি ভাত দিবে? উনি বড় মানুষ, আমি তো আর ওনার মতো বড় না। আমি গরিব মানুষ, ঘরে যা আছে তাই করছি। পছন্দ হইলে খাবে, না হইলে নাই। তাছাড়া পোলাওয়ের চাল যা আছে ওটুকু দিয়ে সবার হবে না, তাই রান্না করিনি। সবার তো পোলাও খাওয়ার দরকার নেই। তোদের সামনে আমি শুধু ওনাকে পোলাও দিব? হ্যাঁ দিবে, উনি মেহমান মানুষ, তাও আবার তোমার বস। ওনার জন্য বিশেষ রান্না হওয়া উচিত। পোলাওয়ের চালটা দাও, আমি ধুয়ে দিই। ওরা আসতে সময় আছে, তুমি চট করে রান্না করে ফেলো। চিত্রলেখার মন সঙ্গ দেয় না, খচখচ করে। ভাই বোনগুলোর সামনে শুধু একজনকে পোলাও দিবে আর ওরা তাকিয়ে থাকবে? চিত্রলেখার জন্য পৃথিবীতে সবকিছুর ঊর্ধ্বে তার ভাই বোনেরা।
চারু চট করেই চালটা ধুয়ে এগিয়ে যেতেই চিত্রলেখা মনের খচখচানি নিয়েই পোলাওটা বসায়। আজ এখানে থাকা হবে জানলে রৌনক হয় পাঞ্জাবি পরে আসতো, নয় সঙ্গে করে নিয়ে আসতো, কিন্তু সে তো থাকার বা দুপুরে এখানে খাওয়া দাওয়া করার মতো পরিকল্পনা করে আসেনি। সে তো এসেছিল এক পলক সামনে থেকে নিচু চোখে চিত্রলেখাকে দেখে চলে যাবে। তাই আজ ট্রাউজার টি শার্ট পরেই নামাজ পড়তে হয়েছে তাকে। জীবন এমনই পরিকল্পনা করে, কখনোই কিচ্ছু হয় না, বরং হয় সেটাই যেটা আমরা ব্যাকআপ হিসেবেও ভাবি না। জীবন চলে পরিকল্পনার বাইরে। চিত্রলেখাদের বাসায় একটা ডাইনিং টেবিল আছে, তবু আজ ড্রয়িং রুমের ফ্লোরে চাদর বিছানো হয়েছে খাওয়া দাওয়ার জন্য। চিত্রলেখা সপ্তাহে 2 দিন বাসায় দুপুরের খাবার খায়, তাই বন্ধের 2টো দিন সে ভাই বোন খালাকে নিয়ে এভাবেই আয়োজন করে পিকনিকের মতো খাওয়া দাওয়া করে। টুকটাক ভালো মন্দ রান্না করার চেষ্টা করে, আজও তাই করেছে। চিত্রলেখা ফ্লোরে চাদর বিছাতেই তাকে বাধা দেওয়ার চেষ্টা করে লিখন বলে, আজ না হয় ডাইনিং টেবিলে খাবার দিতে। কেন? আমতা আমতা করে লিখন। রৌনকের উপস্থিতিতে ইতস্তত লাগে ওর, তা বুঝতে পেরে চিত্রলেখা বলে, সমস্যা নেই, আমরা সবাই নিচে বসে পড়বো, ওনার খাবার টেবিলেই দিয়ে দিব। রৌনক বুঝতে পেরে বলে, আমি আলাদা বসবো কেন? আমার তো সবার সাথে একত্রে খাওয়ার কথা, তাই না? তাহলে আমি আলাদা কেন? লিখন বলে, আসলে আপা যেদিন যেদিন বাসায় থাকে ওই দিনগুলো আমরা এভাবে মাটিতে বসে খাই। ভালো কথা। বলতে বলতেই রৌনক উঠে এসে মাটিতে পাতা চাদরে বসে আরও বলে, আমিও এখানে বসেই খাবো তোমাদের সাথে। রৌনকের আচরণ মুগ্ধ করে চিত্রলেখাকে। অজানা অদেখা ভালো লাগায় ভিতরটা ছেয়ে যায় ওর। চিত্রলেখা আর চারু ব্যস্ত রান্নাঘর থেকে খাবার আনতে, এর মধ্যেই কলিং বেল বেজে ওঠে। এই অসময়ে কে আসতে পারে ভেবে ওরা একে অপরের মুখ চাওয়াচাই করে। চিত্রলেখার হাতে থাকা তরকারির বাটি নামিয়ে রেখে দরজা খোলার জন্য যেতে নিলে লেখন তাকে বাধা দিয়ে বলে, আমি দেখছি আপা। লেখন দরজা খুলে ফিরে আসতেই তাকে দেখে চিত্রলেখা জিজ্ঞেস করে, কে রে? লেখন জবাব দেওয়ার আগে তার পিছন থেকে এগিয়ে আসে মামুন। এমন সময়ে এই লোকটাকে মোটেও আশা করেনি চিত্রলেখা। অবাক হয়ে জানতে চায়, মামুন ভাই, আপনি এই সময়ে? চিত্রলেখার মুখে মামুন নামটা শুনেই একবার মাথা তুলে তাকায় রৌনক। আগের দিন এই লোকটাকে দেখেছে সে। তার বলা কিছু কথাও মনে পড়ে যায়। এগিয়ে এসে মামুন বলে, অনেকদিন তোমার হাতে রান্না খাওয়া হয় নাই, তাই ভাবলাম আজ তোমাদের বাড়িতেই খাবো। অন্য কেউ কিছু বলার আগে চারু বলে, ভালো করেছেন মামুন ভাই, আজকে আপা গরুর গোস্ত রান্না করেছে আলু দিয়ে, মুরগি করেছে বুটের ডাল দিয়ে, আপনার পছন্দের আইটেম। না আসলে তো বিশাল মিস হয়ে যেত। ওদের কথোপকথন শুনে মনে মনে রৌনক আওড়ায়। বাহ, আমাকে খাওয়ানোর জন্য আরেকজনের পছন্দের আইটেম রান্না হয়েছে। কেন? আমি কি পছন্দ করি সেটা জিজ্ঞেস করে নেওয়া যেত না? খাবো না এইসব আইটেম। লবণ দিয়ে ভাত খাবো আজ আমি। লবণই আমার প্রিয় আইটেম। মামুন রৌনককে দেখেও কিছু বলে না। সে আজ ইচ্ছে করেই এসেছে। বড় মসজিদ থেকে লেখন ও চয়নের সাথে রৌনককে বের হতে দেখেছে সে। তখনই বুদ্ধি আটে দুপুরে আজ এবারই খাওয়া দাওয়া করবে সে। মূলত ভেতরে কি চলছে সেটা দেখতেই আশা তার। খাওয়া দাওয়া হচ্ছে বাহানা মাত্র। চারু চিত্রলেখার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, দেখেছো আপা, আমি তোমাকে দিয়ে পোলাওটা রান্না করায় কত ভালো করেছি। চিত্রলেখা মুখে কিছু বলে না। আপাতত সে মহা চিন্তায় আছে। মামুনের কথাবার্তার লাগাম নেই। রৌনকের উপস্থিতিতে কি বলতে কি বলে ফেলবে আর নেই ঠিক। তার নেই ঠিক। সে চায় না মামুন বা চারু কেউ উল্টো পাল্টা কিছু বলুক। চিত্রলেখার দম গলার কাজটাই আটকে আছে। যতক্ষণ না রৌনক বিদায় হচ্ছে ততক্ষণ তার শান্তি হবে না। চারুর কথা শুনে যেটুকু চাল ছিল তা দিয়েই পোলাও করেছে সে। তা দিয়ে দুজন ভরপেট খেতে পারলেও 3 জনের হবে না। বাকিদের জন্যে সাদা ভাত। চিত্রলেখা নিজেই সবার ভাত বেড়ে দিয়েছে, এমনকি রৌনক ও মামুনকেও। রৌনকের প্লেটে তরকারি দিতে নিলে সে বাধা দিয়ে বলে, আমার প্লেটে পোলাও, ওদের প্লেটে ভাত কেন? রৌনকের প্রশ্নের জবাবে কি বলবে ভেবে পায় না চিত্রলেখা। বাসায় পোলাওয়ের চাল ছিল না, কথাটা বলতে ভীষণ লজ্জা করছে তার।
চিত্রলেখাকে বাঁচিয়ে দিয়ে লিখন বলে, আমরা কেউ আজ পোলাও খাবো না, আপাকে আগেই বলেছি, তাই শুধু আপনার জন্য পোলাও করা হয়েছে। লিখনের কথা শুনে শুকনো কাশে পাশে বসা মামুন নিজের উপস্থিতি জানানোর প্রচেষ্টা আর কি আই সি বলেই রৌনক নিজের প্লেটটা চারুকে দিয়ে ওর ভাতের প্লেটটা নিয়ে বলে, আমিও পোলাও খাবো না, রিচ ফুড একটু অ্যাভয়েড করছি। চারু একবার বোনের দিকে তাকায় আর একবার রৌনকের দিকে। পোলাও করার বুদ্ধিটা তারই ছিল, যার জন্যে করা সেই যদি না খায় তাহলে তো রান্না করে কোনো লাভ হবে না। ভাত পোলাওয়ের বিষয়ে আর কেউ কোনো কথা বলে না। চিত্রলেখাই সবার প্লেটে খাবার তুলে দেয়। গরুর গোস্তের বড় টুকরোগুলো বুঝি রৌনকের প্লেটেই তুলে দিয়েছে। নিজের প্লেটে হাত দেওয়ার আগে রৌনক একবার সন্তর্পণে আর দৃষ্টিতে সবার প্লেটেই চোখ বোলায়। চিত্রলেখা সবার প্লেটে গোস্ত তুলে দিলেও নিজের প্লেটে নেয়নি। এখনো চিত্রলেখা নিজের প্লেটের ভাতে হাত দেয়নি। সে যেই হাত বাড়ায় অমনি আরও দুটো হাত তার প্লেটের কাছে এসে পৌঁছয়। রৌনক মামুন দুজনেই নিজের প্লেটের গোস্তের টুকরো চিত্রলেখার প্লেটে তুলে দেয়। এমন কাণ্ডে উপস্থিত সকলে ভ্যাবাচ্যাকা খায়। চিত্রলেখা পড়ে যায় মহা মুশকিলে। জীবনে এর আগে এত বিব্রতকর পরিস্থিতিতে সে কখনো পড়েনি। আজকের দিনটা না এলেই বুঝি তার ভালো হতো। মুখ তুলে একে একে দুজনের দিকেই তাকায় সে। মামুন তার হাতের গোস্তের টুকরোটা চিত্রলেখার প্লেটে দিয়ে বলে, ভাগ করে খাইলে মহব্বত বাড়ে, খাও মায়া। এতটুকু বলেই সে নিজের খাওয়ায় ব্যস্ত হয়। অন্যরা তাকিয়ে আছে রৌনকের মুখের দিকে। সে কি বলে হয়তো তা শুনতে। পরিস্থিতি সামাল দিলে রৌনক বলে, আমি মিট খাই না, অ্যালার্জি আছে। এ কথা বলে নিজের প্লেটের সবটুকু গোস্তের তরকারি তুলে চিত্রলেখার প্লেটে দিয়ে দেয় আর মনে মনে বলে, বাহ, আমার সামনে বসে আরেকজনের মহব্বত বাড়ানো হচ্ছে। গাধা কোথাকার, এই মেয়ের জীবনে এত গাথার ছড়াছড়ি কেন? এক লাভিব তো কম ছিল না, এখন আবার এই গাথাটাও জুটেছে। চিত্রলেখা রৌনকের প্লেটের দিকে তাকিয়ে বলে, আমাকে তো সবটাই দিয়ে দিলেন, আপনি খাবেন কি দিয়ে? কেন এত কিছু রান্না করেছো, একটা আইটেম না খেলে কম পড়বে না আমার? কি দিব আপনাকে? মুরগি দেই? মনে মনে চিত্রলেখা নিজের উপস্থিতি বুদ্ধির জন্য নিজেই নিজের প্রশংসা করে। ভাগ্যিস তখন মুরগিটা নামিয়ে রান্না করেছিল। ও তো জানেই না রৌনকের অ্যালার্জির কথা। মুরগি না করলে এখন কি শুধু ভর্তা সবজি দিয়ে ভাত খেত মানুষটা? না, মুরগি না, ওটা কি? চিত্রলেখার কাছাকাছি থাকা একটা বাটি দেখিয়ে জিজ্ঞেস করে রৌনক। জবাবে চিত্রলেখা বলে, এটা গুঁড়ো মরিচ মাছের চচ্চড়ি। ওটা দাও আমায়। এটা আপনি খেতে পারবেন না। কেন? আমতা আমতা করে চিত্রলেখা বলে, বাসি তরকারি, গতকাল রান্না করেছিলাম, ফ্রিজে ছিল। এটা কি হয়েছে? পচে তো যায়নি? তবুও বাসি তো। তুমি খেতে পারছো, তাহলে আমি খেলে দোষ কোথায়? এদিকে দাও দেখি। চিত্রলেখা বাধ্য হয়েই বাটিটা এগিয়ে দেয়। সবাইকে বিশেষ করে চিত্রলেখাকে অবাক করে দিয়ে রৌনক আগের দিনে রান্না করা গুঁড়া কাচকি মাছের চচ্চড়ি ও ভর্তা সবজি দিয়েই ভাত খেয়ে ফেলল। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে যথেষ্ট তৃপ্তি করেই খেয়েছে। হয়তো বহুদিন এভাবে আরাম করে ভাত খায়নি সে। খাওয়া দাওয়া শেষে শরীর টানছে তার। একটু বিছানায় গা এলিয়ে দেওয়া প্রয়োজন আলসি কাটানোর জন্য। খাওয়া দাওয়ার পর লম্বা ঢেকুর তুলে মামুন বলে, তোমার হাতের রান্না বরাবরই চমৎকার হয় মায়া। চিত্রলেখা চাইছে না মামুন আর এক মুহূর্ত এখানে থাকুক। এই লোক বিদায় হলেই ও বাঁচে, তাই ওকে বিদায় করতে বলে। আপনি কি আরও কিছুক্ষণ বসবেন মামুন ভাই? তুমি বললে অবশ্যই বসবো। আমার জীবনে তো তোমার ঊর্ধ্বে কিচ্ছু নেই। আজকে তো ছুটির দিন, বাসায় খালাম্মা হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। আজ না হয় আপনি বাড়িতে যান। চলে যেতে বলছো? এক কাপ চা খাওয়াও, তারপর না হয় যাই। মনে মনে ফস করে একটা শ্বাস ছেড়ে চিত্রলেখা বলে, বাসায় চায়ের পাতি নাই মামুন ভাই, না হলে অবশ্যই আপনাকে চা বানায় খাওয়াতাম। আর একদিন না হয় খাওয়াবো। ও। পেছন থেকে চারু এগিয়ে আস্তে আস্তে বলে, আপা চাপাতি আছে তো? পেছন ঘুরে চারুকে চোখ গরম দিয়ে চিত্রলেখা বলে,
ওগুলো চা পাতি না, কালো জিরা। চারু বেচারি চোখের ধমক খেয়ে চুপসে যায়। মামুন বলে, আমি না হয় চাপাতি নিয়ে আসি। আজ চা বানাতে পারবো না মামুন ভাই, আমার ভীষণ ক্লান্ত লাগছে, বিশ্রাম করব। মামুন আর গা করে না। সে নিজেও বুঝতে পারে চিত্রলেখা তাকে বিদায় করতে চাইছে। সে আচমকা চলে আসায় যে বেচারি বিব্রত হয়েছে সেটা টের পেয়েই আপাতত ক্ষান্ত দেয়। বলে, আচ্ছা আজ তাহলে আসি। আজকে চাটা পাওনা থাকলো, আর একদিন 2 কাপ চা খাবো। আর একদিন আপনাকে চা না খাইয়ে আমিও যেতে দিব না আপনাকে মামুন ভাই। আর কথা না বাড়িয়ে আপাতত বিদায় হয় মামুন। এতে করে হাঁপ ছেড়ে বাঁচে চিত্রলেখা। মামুন বেরিয়ে যেতেই রৌনকও বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমি আজ যাই তাহলে। অন্য কেউ কিছু বলার আগে চিত্রলেখাই বলে, তোমার ক্লান্ত লাগছে? এতক্ষণ লাগছিল, এখন আর লাগছে না। পাশ থেকে চয়ন বলে, বসুন, আপা আপনাকে চা না খেয়ে যেতে দিব না, আমরাও দিব না। আমরা সবাই দুপুরে খাওয়ার পর আপার হাতের 1 কাপ চা খাই বন্ধের দিনে। বাকি দিন তো আপা বাসায় থাকে না। চিত্রলেখা চা বানাতে রান্নাঘরে এলে চারুও তার পিছন পিছন আসে। এসে বলে, তুমি না বললে বাসায় চাপাতি নাই? মামুন ভাইয়ের জন্য বলছি। এটা কি ঠিক কাজ হইল আপা? মানুষটা 1 কাপ চা খাইতে চাইলো, তুমি তাকে 1 কাপ চা খাওয়াইলা না? পেছন ঘুরে চারুর দিকে তাকায় চিত্রলেখা। বড় বোনের চাহনি দেখে চারু বলে, 1 কাপ চাই তো চেয়েছিল মানুষটা। 1 কাপ চায়ের সাথে সে আমার মাথাটাও চাবায় খেয়ে ফেলতো যদি বিদায় না করতাম। তুমি মামুন ভাইকে 2 চোখে দেখতে পারো না আপা? দেখতে পারার মতো কোনো কাজ সে করে নাই। মানুষটা কত ভালো। তুই আজকাল একটু বেশি মামুন মামুন করছিস, ঘটনা কি চারু? কোনো ঘটনা নাই আপা, সহসরল একজন মানুষ তোমাকে কত ভালোবাসে, তাই বড় মায়া হয়। তুই এখান থেকে বিদায় হতো, আমাকে শান্তিতে চা বানাইতে দে। তোর কথা শুনতে বিরক্ত লাগছে, এখন বিদায় হ। চারু আর কিছু বলে না, চুপচাপ বিদায় হয়ে যায়। চা খাওয়ার পর আর বসেনি রৌনক। একটু দেখতে এসে অনেকটা সময় থাকা হয়ে গেছে তার। এর বেশি চিত্রলেখাকে বিরক্ত করতে চায় না সে। অন্যরা ঘরের ভিতর থেকে বিদায় দিয়ে দিলেও চিত্রলেখা বারান্দার গেট পর্যন্ত এসে আঙিনায় চলে এসেছে দুজনে। বিদায় নেওয়ার জন্যে পেছন ঘুরে চিত্রলেখার মুখোমুখি দাঁড়ায় রৌনক। এতক্ষণ থাকার জন্যে মনে মনে লজ্জা লাগছে তার, আবার এই মুহূর্তে চলে যেতে হচ্ছে ভেবেও কেমন যেন লাগছে। অনুভূতিদের এমন আমূল পরিবর্তন ভাবায় রৌনককে, কিন্তু এসব ভাবনার কুলকিনারা খুঁজে পায় না সে। বিদায় নেওয়ার ভঙ্গিতে বলে, গুড়া মাছের চচ্চড়িটা মজা ছিল। আপনি বাসি তরকারি খাবেন আমি ভাবিনি। কেন, আমাকে কি মানুষ মনে হয় না? না তা নয়, আসলে। চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, সবার জন্য করতে করতে নিজেকে ভুলে যেও না, একটু বিশ্রাম নিও, নিজের খেয়াল রেখো। চিত্রলেখা মুখ তুলে তাকায়। রৌনকের চোখে চোখ পড়ে তার। আজ আর রৌনক নিজের দৃষ্টি সরিয়ে নেয়নি। চিত্রলেখার ভেতরে ভাঙচুর হয়, পেটের ভেতর সব গুলিয়ে আসে, মাথার ভেতর ভন ভন করে। এভাবে কেউ কখনো তাকে নিজের খেয়াল রাখতে বলেনি। তাহলে কি চারুই ঠিক? সত্যিই কি সে রৌনকের জন্য বিশেষ কেউ? কিন্তু কিভাবে? অফিসের একজন সাধারণ এমপ্লয়ি কেন বসের জন্য বিশেষ হবে? চিত্রলেখাকে চুপ করে থাকতে দেখে রৌনক নিজেই বলে, ফোনটা ইউজ করো, ফেলে রেখো না, আসছি। আর অপেক্ষা করে না সে, বেরিয়ে যেতে কদম বাড়ায়। চিত্রলেখা আপন ভাবনাতে হারিয়ে গেছে। সে কিছুতেই কোনো কিছুর হিসাব মেলাতে পারছে না। মনে মনে ভাবে, একবার চারু ওকে বলেছিল কেউ যদি সত্যি কাউকে চায় তাহলে যাওয়ার পথে বারবার ফিরে তাকায়, ততক্ষণ যতক্ষণ তাকে দেখা যায়। চিত্রলেখা মনে মনে ভাবল, আমি যদি সত্যি বিশেষ হয়ে থাকি তাহলে উনি পিছন ফিরে তাকাবে।
চিত্রলেখা কথাটা ভাবতে দেরি হলো, কিন্তু রৌনকের পেছন ফিরতে সময় লাগলো না। ভাবার সঙ্গে সঙ্গেই ওকে অবাক করে দিয়ে নীল লোহার গেটটার কাছে গিয়ে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে পেছন ফিরে তাকায় রৌনক। তৎক্ষণাৎই চিত্রলেখার বুকের ভিতর বিকট শব্দ হলো। রৌনক হাত উঁচু করে নেড়ে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। চিত্রলেখা কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল। মাথার ভেতর সব ডালে চালে খিচুড়ি হয়ে গেছে তার। এমন একটা বিষয় ভাবাই ওর উচিত হয়নি। না ও ভাবতো, আর না রৌনক পেছন ফিরে তাকাতো। এখন নিজেকে স্টুপিড বলদ ছাড়া কিছুই মনে হচ্ছে না চিত্রলেখার। চিত্রলেখার বাড়ি থেকে বের হতেই গেটের বাহিরে রৌনকের আবার দেখা হয় মামুনের সঙ্গে। আর গাড়ি আসেনি এখনো। বেরিয়েই আগে প্যান্টের পকেট থেকে সিগারেটের বক্স বের করে একটা সিগারেট জ্বালায় সে। তাতে লম্বা করে টান দেয়। এগিয়ে এসে মামুন রৌনকের পাশে দাঁড়ায়, জিজ্ঞেস করে, অনেক দেরি হয়ে গেল আপনার বের হতে, একেবারে বিশ্রাম করেই বের হলেন বুঝি? সিগারেটে আর একটা টান দিয়ে রৌনক বলে, বিশ্রাম করা হয়নি, বাসায় গিয়েই করব। রৌনক বুঝতে পারে মামুনের মনে কৌতূহল আর এতক্ষণ পর বের হওয়ার কারণ জানতে চাওয়ার। এর মধ্যেই তার গাড়িটা চলে এসেছে। মামুনের কৌতূহলে আগুন জ্বালিয়ে দিয়ে রৌনক বলে, একেবারে চা খেয়ে বের হলাম। এতটুকু বলেই রৌনক গাড়িতে উঠে যায়। পেছনে মামুনের মস্তিষ্কের ভিতরের কৌতূহল বেড়ে যায় চা কোথা থেকে এলো জানতে। গাড়িতে উঠে বসে গ্লাস নামিয়ে রৌনক আরও বলে, চিত্রলেখা, ও ও সরি, আপনি তো মায়া বলে রাখেন। মায়াই চা বানিয়েছে আমার জন্য। এতটুকু বলে আর অপেক্ষা করে না রৌনক। মামুনকে কিছু বলার সুযোগ দেয় না। তার গাড়িটা মামুনের চোখের সামনে দিয়ে সাঁই করে টান দিয়ে বেরিয়ে যায়। পেছনে মামুনের মুখটা হয়েছে দেখার মতো চায়ের কথা শুনে। লিকার ঠিক না হলে চা যেমন পানসে লাগে, মামুনের মুখটাও এই মুহূর্তে সেরকম পানসে দেখাচ্ছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।